নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানি, বোমের ভেতর কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। হ্যাঁ, এরকমই ছিল ছড়াটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষের দিকে বোমারু বিমান চক্কর দিচ্ছে কলকাতার মাথায়। সেদিনও এমন ড্রিল হতো। বোম পড়লে কি করতে হবে তা শেখাতেন ব্রিটিশ আর্মিতে ট্রেনিং নেওয়া কিছু বাঙালি। দিন ছিল রবিবার, 1943 সালের 5ই ডিসেম্বর। বেলা 11:15 বিমান হানার সংকেত দিয়ে কলকাতায় বেজে উঠল সাইরেন। 11:27 বাজলো লাল সাবধানবাণী সাইরেন, মানে রেড অ্যালার্ট। স্টেটসম্যান পত্রিকার বিশিষ্ট সম্পাদক আয়ান স্টিফেন্স লিখেছেন, ঠিক 20 মিনিট পরে আকাশ থেকে ভেসে এলো গুড়গুড় শব্দ। 250 জাপানি বোমারু বিমান 3 ঝাঁকে বিভক্ত হয়ে হানা দিল কলকাতার ওপর। 20,000 ফুট ওপর থেকে তারা নেমে এলো কলকাতার ডক অঞ্চলে। ঠিক তার আগের দিন ভাইসরয় কলকাতায় এসে এআরপির মহড়া পরিদর্শন করে গিয়েছিলেন। বলাই বাহুল্য, সে মহড়া বাঙালি মনে খুব একটা দাগ কাটতে পারেনি। টেনিদার সুলভ অবজ্ঞায় বাঙালি ভেবেছিল এসব সার্কাস। তারপর সেদিন গোটা কলকাতায় ও কলকাতা সংলগ্ন শিল্পাঞ্চলে সাইরেন বেজে উঠল। সবাই ভেবেছিল মহড়ার নকল সাইরেন। ঘণ্টাখানেক পরে আকাশে দেখা গেল জাপানি বোমারু বিমান। তারা বোমা ফেলল কলকাতার বিভিন্ন স্থানে এবং মফস্বলের শিল্পাঞ্চলে। বোমার আঘাতে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ করতে দেওয়া হলো না সেন্সর করে। দ্য স্টেটসম্যান পত্রিকা 22শে ডিসেম্বর বিমান হানার ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে লিখল, বোমার আঘাতে নিহত ও আহতদের সংখ্যা নাকি খুবই কম। বিমান হানা হলো প্রায় পরপর 5 রাত, 20, 21, 23, 24 ও 28শে ডিসেম্বর। বড়দিনের আগের রাতে বোমা পড়ল শহরের মাঝখানে। সে রাতের বিমান হানার ব্যাপকতা ছিল 5 রাতের মধ্যে সবচেয়ে বেশি। সেই কাহিনী আজ আমাদের বিষয়। আজকে বোমার ভয়ে কলকাতা। ইউরোপ আমেরিকা দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী, ভুক্তভোগীও। সেই অর্থে ভারত, বিশেষত পশ্চিমবঙ্গের মানুষ যুদ্ধের আঁচ পায়নি। শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক ভারতের একদা রাজধানী এই কলকাতায় তার ভয়াবহতা কিছুটা টের পেয়েছিল। জাপানি বোমা পড়েছিল 1942 সালের ডিসেম্বরে অবিভক্ত বাংলা কলকাতার বুকে। সে সময় অবশ্য তার আগাম সতর্কতার প্রস্তুতি বিশেষ ছিল না। তবে সাইরেন বাজিয়ে নাগরিকদের হুঁশিয়ারি দেওয়ার চল তখনই শুরু হয়। তৈরি হয়েছিল সিভিক গার্ড বাহিনী। এরপর স্বাধীন ভারতে 71 সালে পাক ভারত যুদ্ধের সময় আক্রমণের আশঙ্কায় সন্ধ্যার পর নিষ্প্রদীপ বা ব্ল্যাকআউট কি জিনিস জেনেছিল বঙ্গবাসী। সিভিল ডিফেন্স কর্মীরা পাড়ায় পাড়ায় সম্ভাব্য হানাদারির সময় কি সতর্কতা নিতে হবে তা নিয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন। আজ 2025 সালে ফের সেই মহড়ার কথা উঠেছে পেহেলগাম কাণ্ডের জেরে ভারত পাক সংঘাতের আবহে। গত শতকের 4 দশকে ঘটনা স্মৃতির সময় চাপে আজ ম্লান, কিন্তু 71 সালে স্মৃতির সেই যুদ্ধের মহড়া বর্ষিয়ান নাগরিকদের মনে জেগে থাকতে পারে। আজও কি তারা সেদিনের কথা মনে করতে পারেন? হালের অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে 71-এর সেই স্মৃতি কতটা প্রাসঙ্গিক তা নিয়ে চর্চা হতে পারে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিলেও ভারতের ইংরেজ সামরিক কর্তৃপক্ষ মনে করেছিল জাপান যতক্ষণ না পর্যন্ত সিঙ্গাপুর দখল করতে পারছে তাদের পক্ষে ভারত বা শ্রীলঙ্কায় অভিযান চালানো অসম্ভব। আর ব্রিটিশ অধিকৃত সিঙ্গাপুরের পতন ঘটানো জাপানিদের পক্ষে সহজ হবে না, এটাই ছিল তাদের বিশ্বাস। সামরিক কর্তৃপক্ষ এক অদ্ভুত আত্মতুষ্টির শিকার হয়েছিল ভারতের প্রতিরক্ষার ব্যাপারে। ফলে 1939-এর আগে পূর্ব সীমান্তে প্রতিরক্ষা নিয়ে গড়ে তোলা হয়নি কোনো রকম নিখুঁত পরিকল্পনা। সরকারি নথিতে দেখা যায় 1942-এর 20শে ডিসেম্বর জাপানিরা যখন প্রথম বোমা ফেলে কলকাতায়, তখনও কলকাতার প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে নড়বড়ে। কলকাতার প্রতিরক্ষার দায়িত্ব ছিল প্রায় ব্যবহার অযোগ্য কয়েকটা হ্যারিকেনের হাতে। খানকয়েক বিমান বিধ্বংসী কামান শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হলো। সেগুলির পরমায়ু তখন শেষ হবার মুখে। 1941-এর আগে কলকাতায় ছিল না কোনো রাডার, বিমান বিধ্বংসী কামান। রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে ছিল মাত্র 8খানা মোহক বিমান। কাজেই জাপানিরা এলো, তারপর 5-6 দিন ধরে বোমা বর্ষণ করে ফিরে গেল। আসলে সবই ছিল আজাদ হিন্দ বাহিনীর কাজ খানিকটা এগিয়ে রাখা, যাতে খানিকটা বাধা এমনি সরে যায়। সে তো হলোই না, বরং এলোপাথারি বোমা ফেলে জাপানিরা চলে যাবার পরে ঘর গুছিয়ে নিল ইংরেজ ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এই বোমাবাজির ফলে কলকাতা থেকে এক্সোডাস মানে পলায়ন শুরু করলো মানুষ। কবি সুকান্ত ভট্টাচার্য তার বন্ধু অরুণাচল বসুকে চিঠিতে লিখেছিলেন, চিঠিতে আমার ব্যক্তিগত অনেক কিছু বলার থাকলেও
আজ আমি শুধু আমার পারিপার্শ্বিকের বর্ণনা দেব। প্রথমে দিচ্ছি কলকাতার বর্ণনা। কলকাতা এখন আত্মহত্যার জন্য প্রস্তুত। নাগরিকরা পলায়ন তৎপর। নাগরিকরা যে পলায়ন তৎপর তার প্রধান দৃষ্টান্ত তোমার মা, যদিও তিনি নাগরিক নন, নিতান্ত গ্রামের। তবু এ থেকে অনুমান করা যায় যে কত দ্রুত সবাই করছে প্রস্থান, আর শহরটি হচ্ছে নির্জন। তবে এই নির্জনতা হবে উপভোগ্য, কারণ এর জনাকীর্ণতায় আমরা অভ্যস্ত। সুতরাং এর নব্য পরিচয়ে আমরা একটা অচেনা কিছু দেখার সৌভাগ্যে সার্থক হব। আর কলকাতার ভীষণতার প্রয়োজন এই জন্য যে এত আগন্তুকের স্থান হয়েছিল কলকাতায়। তার ফলে কলকাতা কাদের তা নির্ণয় করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একজন বিদেশি এলে সে বুঝতেই পারবে না যতক্ষণ না তাকে বুঝিয়ে দেওয়া হবে দেশটা কাদের। কারণ যা ভিড় তাতে মনে হয় দেশটা সকলের না হোক, শহরটা সার্বজনীন। আজকাল রাত 1টায় যদি কলকাতা ভ্রমণ করো তাহলে তোমার সাহস ভয়ঙ্কর আছে বলতে হবে। শুধু চোর গুন্ডার নয়, কলকাতার পথে এখন রীতিমতো ভূতের ভয়ও করা যেতে পারে। সন্ধ্যার পর কলকাতায় দেখা যায় গ্রাম্য বিষণ্ণতা। আজ আমার ভাইরা চলে গেল মুর্শিদাবাদ। আমারও যাবার কথা ছিল, কিন্তু আমি গেলাম না মৃত্যুর মুখোমুখি দাঁড়াবার এক দুঃসাহসিক আগ্রহাতি সহ্যে, এক ভীতি সংকুল রোমাঞ্চকর পরম মুহূর্তের সন্ধানে। আজ আবার মহড়ার আগে মনে করলাম সেই দিনটার কথা। আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, 43-এর স্মৃতি তো থাকা সম্ভব নয়, কিন্তু তাদের কি আছে সেই 71-এর যুদ্ধ মহড়ার কোনো স্মৃতি? শুনুন মানুষজন স্মৃতি হাতড়ে কি বলছে। প্লেনগুলো, যুদ্ধের প্লেনগুলো যেত একসাথে, সেগুলো উড়ে যেত, সেগুলো দেখেছি। কিন্তু আপনার এই এখনের যুদ্ধের সাথে তো অনেক তফাৎ। বাড়ি থেকে বেরোতে বারণ করছে, তখন রেডিওর মারফত, টিভিও খুব একটা আসেনি। এই চত্বরে তো আমাদের এদিকে আসেইনি। যুদ্ধ লাগলে একটা ভয়ের ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আমরা খুব কিন্তু অনুভব করতাম। রাত্রিরে সন্ধ্যার পর থেকে অন্ধকার হয়ে যেত, ঘরের আলো জ্বাললেও জানলা দরজা বন্ধ রাখতে হতো। এটা তখন সেই একটা ব্ল্যাক আউটের মতন ছিল। সে আগেকার সিস্টেমটাই এখন করলে মনে হয় ওরকমই হবে আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকুক, হ্যাঁ, এইটা আমি কামনা করি। রাস্তা দিয়ে ট্রাক যেত, সাইরেন বাজাতো, মিলিটারিরা হেঁটেও যেত। হ্যাঁ, দুপুরবেলা রাত্রিবেলা বেশি করতো। হ্যাঁ, মাঝে মাঝে অন্ধকার হয়ে যেত। আর ওপর দিয়ে বিমান যেত, হ্যাঁ, ঘন ঘন বিমান যেত, হ্যাঁ, দেখতে পেতাম। হ্যাঁ, নিচু দিয়ে যাচ্ছে, ওপর দিয়ে যাচ্ছে। পার্থক্য তখন কী হয়েছে না হয়েছে সেটা তার চোখে দেখা যায়নি। আর এখন যেটা সরাসরি চোখে দেখা যাচ্ছে, মোবাইল দিয়েতে চোখে দেখা যাচ্ছে, কিন্তু তখন তো এইভাবে তো চোখে দেখা যেত না। তখন আমাদের এখানে পাশেই রাউতা কোঅপারেটিভ ব্যাংক, এর উপরে সাইরেন ছিল। এই সাইরেনটাও বাজত। তারপরে ব্ল্যাক আউট ঘোষণা করলে পরে রাত্রিবেলা সাইরেন বাজার পরে ব্ল্যাক আউট করে দিত, সব বন্ধ করে দেওয়া হতো। গাড়িতে দেখা যেত গাড়ির লাইটগুলো ওপরের দিকটা রং করে দেওয়া হয়েছে, নিচের দিকটা যাতে বুঝতে পারে লাইট আছে। খুব সুন্দর দেখেছি, যেটা আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হতো এবং কখন না কখন আক্রমণ করে দেয়, কিন্তু সেই সিচুয়েশন তৈরি হয় না। ওইসব আমরা এখানে কিছু দেখিনি না। আমাদের এখান থেকে তো বনগাঁ বর্ডারটা অনেক দূরে, আমরা দেখতাম খালি প্লেন উড়ে যাচ্ছে। তখন আমি নিজে দেখেছি নিকুঞ্জের রেল স্টেশনে শরণার্থীদের ভিড়, খিচুড়ি রান্না করে এনে মানুষ ওদেরকে লাইন ধরে খাওয়াতো। রুটির জন্য, খিচুড়ির জন্য কারাকারি লাইন ভিড় পড়ে যেত। এটা দেখছিলাম একটা ভীষণ দুর্বিষহ অবস্থা মানুষের কি হয় যুদ্ধের জন্য। যখন এই সাইরেন বাজতো, আর যেটা আমরা এই যে মক ডিল বলছি, এইটা তখন আমরা অভ্যস্ত এই ব্যাপারটা। ভয় লাগছিল, বর্ডারের পাশে আমরা থাকি, কিছু আতঙ্ক সৃষ্টি হয়েছিল আমাদের মনে। তবে সেরম বাংলাদেশ তখন সেরম শক্তিশালী ছিল না, ওই জন্য অতটা ভীত আমরা হইনি। বাড়ির পেছনে গর্ত করে রেখেছিলেন, রাত্রি হলে সে গর্তের মধ্যে ঢুকে থাকতো, উপরে গাছালি সব পাতা দিয়ে চাপা দিয়ে বসে শুয়ে থাকতো। স্মৃতিগুলো মনে আছে, আওয়াজগুলো সাইরেন বাজতো বুঝতাম। তখন মা বাবা আমাদেরকে বাইরে বেরোতে দিত না, ঘরের মধ্যে আটকে রাখতো, এইটুখানি মনে আছে। তারপরে এর বিশেষত্ব বাবা মার মুখ থেকে শুনেছি। 71 সালের যুদ্ধ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের হয়েছে, খুব জোর, প্লেন উড়েছে, ইন্দিরা গান্ধী সহযোগিতা করেছে। বুঝতে পারেন, তখন থাকতো, ইন্দিরা গান্ধী ছিল, দেখেছি আমরা। সবাই দেখতাম, গুনতাম। আবার বেশি গেলে আবার আমাদের যেমনি শিখিয়েছিল বেঞ্চের তলায় ঢোকা, আমরা খাটের তলায় ঢুকতাম, টেবিলের তলায় ঢুকতাম। এটা সেই 71 সালে, তখন আমি অনেক ছোট, এই তখন 4-5 বছর বয়স। একটু একটু মনে আছে, ব্ল্যাক আউট হতো, তারপরে আবার ভোরবেলা তখন
আবার নর্মাল হয়ে যেত। ফাইটার বিমানগুলোকে যেতে দেখেছি, তারপর রেডিওতে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে বাড়ির ছাদে বালি রাখবেন, বালি রেখেছিলাম, কেরোসিন তেল সব সরিয়ে রাখবেন, সেগুলো সব ঝোপে জঙ্গলে রেখে এসেছিলাম। আর সমগ্র কলকাতা তখন ব্ল্যাক আউট হয়ে গেছে। ভারত পাক সংঘাত নয়, এই জাপানি বোমের ইতিহাস আবার ফিরে এসেছিল মাত্র বছর 7-8 আগে। কলকাতার ডক অঞ্চল থেকে উদ্ধার হয়েছিল বিরাট বোমার খোল। সে দেখতে কি ভিড়, কত মানুষ, বাচ্চাদের হইচই, এক তামাশা। হ্যাঁ, একসময় যুদ্ধ অন্য আরেক কালচক্রে তামাশাই হয়ে দাঁড়ায়। আজ জাপানি কনসুলেটের কোনো অফিসারকে যদি বলা হয় কেন তোমরা আমাদের শহরে বোমা ফেলেছিলে, কি জবাব দেবে সে? হ্যাঁ, যুদ্ধ, হিংসা তেমনই এক কাজ, জানিয়ে পরে লজ্জা পায় লোকে। এক জার্মান পর্যটককে দেখেছিলাম ভলগোগ্রাদে। সে অবাক হয়ে বোঝার চেষ্টা করছিল তার মাতৃভূমি থেকে এত দূরে এসে যুদ্ধ করে কি পেতে চেয়েছিল সৈনিকেরা। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।